জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। দেশ পরিচালনায় তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। রোজার আগেই বেড়েছে লেবু, শসা, বেগুন, মুরগির দাম, খেজুরের বাজারও চড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠান স্থলে জড়ো হচ্ছেন মানুষ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করছে আজ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরো আয়োজনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাংলাদেশ থেকে বৈষম্য চিরতরে দূর করবে, এটাই হচ্ছে আজকের এই রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের এখানে আসার মেইন টার্গেট হয়ে গেছে, এক চুর চলে গেছে আর এক চুর আসবে কেন। দান্দাবাজ বাটপারের জন্য তো ভাই আজকে এই ল্যাংড়া অবস্থা এই মুহূর্তে আসি নাই। আশা ইনশাল্লাহ পূরণ করবে, শুধু দেখাবে না, সবাই তো দেখায়। আমাদের কথা হলো একটাই, নতুন দলের কাছে যে ভারত মুক্ত বাংলাদেশ চাই আমরা। অধিকার ও মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে এগিয়ে চলবে জাতীয় নাগরিক পার্টি, এমনটি আশা সকলের। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, সমাবেশে জনসমাগম কেমন দেখছেন? প্রস্তুতি কি রকমের? রক্তিম, আজকে একটি ঐতিহাসিক শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থানের গঠিত হয়েছিল। সেই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র জনতা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেই প্রক্রিয়ার আজকে চূড়ান্ত আত্মপ্রকাশ। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মঞ্চ পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। আমরা যতদূর জানি বেলা ৩টা থেকে শুরু হবে এই আজকের অনুষ্ঠানের মূল কার্যক্রম। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ যারা সদস্য যারা আছে এবং সমর্থক যারা আছে এবং সাধারণ মানুষও যারা আছে, তারা ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন, অ্যাডভোকেট সুয়েল, তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের আসলে প্রস্তুতি কতটুকু সম্পন্ন হলো এবং আজকের এই আত্মপ্রকাশ কেন্দ্র করে আসলে নতুন জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য নতুন কি বার্তা নিয়ে আসছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমার নাম অ্যাডভোকেট শাকিল আহমেদ, আমি কেন্দ্রীয় সদস্য হিসেবে আছি। আজকে নতুন যেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আমরা বলছি যে সাম্য, মানবিক, মর্যাদা সম্পন্ন রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হবে। এবং বাংলাদেশে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল তার বিলোপ হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। পাশাপাশি গত 53 বছরে মানুষ যে অধিকারগুলো ফিরে পায়নি, আমাদের মূল লক্ষ্য হবে মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। পাশাপাশি সংবিধান, রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ল থেকে যে মানুষের যে অধিকারগুলো রয়েছে, মানুষের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, মানুষের যেই দুমুঠো ডাল ভাত খাওয়ার অধিকার, সবগুলোকেই আমাদের মূল চ্যালেঞ্জ হবে মানুষকে ফিরিয়ে দেওয়া এবং মানুষের জন্য কাজ করা। ধন্যবাদ। যেটা বলছিলেন যে সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারের কথাই কিন্তু তুলে ধরতে চাই নতুন এই রাজনৈতিক দল। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে বিভিন্ন স্থান থেকে, যেমন সাধারণ সদস্য এবং যারা এই নতুন রাজনৈতিক দলের সাথে যারা সংযুক্ত হচ্ছেন, তারা যেমন আসছেন, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু যথেষ্ট ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেভাবে আসলে সাধারণ যারা
লোকজন যারা আসছেন এবং সদস্য যারা হবেন তাদের বাইরের পরিস্থিতি কি এই মুহূর্তে সেটা জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তীর কাছে। মানিক, আসলে আপনি যেমনটি বললেন, আমি বাইরের চিত্র আসলে ওই একই রকম। কারণ হচ্ছে যে বাইরে আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছেন। যে দল ঘোষণা হবে সেটি আসলে উৎসবমুখর পরিবেশে হবে সেটি তো জানাই আছে আমাদের। কেননা 5 আগস্ট যে ঘটনা ঘটেছিল, যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানানো হয়েছিল, সেখানে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশের মানুষ সেখানে যুক্ত ছিল। কাজেই এই যে নতুন দল ঘোষণা হতে যাচ্ছে সেটিও আসলে মানুষের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন, যে কারণে সারা বাংলাদেশের মানুষ এই নতুন দল ঘোষণার এই ক্ষণটিতে আসলে থাকতে চায়। সে কারণে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই, আমরা কয়েকজনকে পেয়েছি। এর মধ্যে আছেন, তিনি এসছেন খুলনা থেকে। আচ্ছা, আপনি খুলনা থেকে এসছেন, আপনারা কতজন এসছেন, কতগুলো গাড়ি এসছে? আমরা খুলনা থেকে জাতীয় নাগরিক কমিটির 19টা বাস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 15টি বাস, 34টা বাস আমরা এসেছি। সেখানে আমরা প্রায় 1000-এর উপরে মানুষ আমরা আছি। কি প্রত্যাশা করছেন আজকের দিনে? আজকের দিনে বলতে নয়, আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে এই পর্যন্ত আমরা ভোটাধিকার সহ অনেক অধিকার থেকে বঞ্চিত। আর সেখান থেকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম। ধন্যবাদ। আচ্ছা, আর একজনের সাথে কথা বলি। আপনারা কোথা থেকে এসছেন, আপনারা কতগুলো গাড়ি নিয়ে এসেছেন? আমরা হচ্ছে চট্টগ্রামে বাঁশখালী থেকে আসছি। এই চট্টগ্রাম থেকে আমরা মোট 19টি বাস আসছি। প্রতিটি বাসে আনুমানিক 35, 40, 50 জন প্লাস আছে। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সব ঠিক। আচ্ছা, আপনারা তো এসেছেন নতুন দলের যে ঘোষণা হতে যাচ্ছে সেই উদ্দেশ্যে। তো এখানে এসে কি বার্তা নিয়ে যাবেন? এখান থেকে যে বার্তা দেবে সেটি কি আপনারা সঠিকভাবে পালন করবেন, সেই দৃঢ় প্রত্যয় আছে? অবশ্যই পালন করবো আমরা। এতদিন অনেক ধরনের দল ক্ষমতায় ছিল, তারা যে ভুলগুলো করছে, আমাদের প্রত্যাশা হচ্ছে এই দলটা যাতে এই ভুলগুলো শুধরে নেয় এবং আরও হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা এর কাছ থেকে। মানিক, আপনার মাধ্যমেই জানাতে চাই যে এই যে প্রত্যাশার কথাগুলো আমরা শুনলাম, সেটি আসলে এখানে যে 3 জনের বক্তব্য শুনেছি, এটি শুধু 3 জনের বক্তব্য নয়, এটি সারা বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে এবং আপামর যে জনসাধারণ আছে, সবারই প্রত্যাশা যে নতুন যে দল ঘোষণা হতে যাচ্ছে সেটি জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি ঘটাবে। সেই সাথে বিগত সময়গুলোতে যে সরকার ছিল সেই সরকার আর এই সরকারের এই দলের ভিতরে পার্থক্য হবে। আগের যে রাজনৈতিক দল এবং এখনকার যে রাজনৈতিক দল হবে, সেই দলের ভিতরে পার্থক্য হবে, সেটি তারা আশা করছে। সেই উৎসব মুখর পরিবেশে আমরা দেখছি। এবং এখানে যে বিষয়টি বলার, এখানে ঢুকতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আঁচ হয়ে রয়েছে, সেটি ভেদ করে, অর্থাৎ সিকিউরিটি পার হয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। এবং ভিতরে এখানে চেয়ার যে ব্যবস্থা করা হচ্ছে, সেখানে আমরা যতটুকু জেনেছি 2,500 থেকে 3,000 মানুষ সেখানে বসতে পারবেন। এবং তার বাইরে এই মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশেপাশে সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখতে পারবে। সেই প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাখা হয়েছে। মানিক, ধন্যবাদ মানিক এবং প্রণব। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান স্থল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যোগ দিয়েছিলেন মানিক শিকদার ও প্রণব চক্রবর্তী। যাচ্ছে অন্যান্য খবরে। তরুণ প্রজন্ম জাতীয় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে ইনানীতে মেরিন ড্রাইভ রেস প্রতিযোগিতার সমাপনীতে যোগ দিয়ে তিনি কথা বলেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইনানীর মেরিন ড্রাইভে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে মেরিন ড্রাইভ রেস 2025 প্রতিযোগিতা। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন করতেই এ আয়োজন। রাইড ফর গ্লোরিতে অংশ নেন দেশ বিদেশের 400 প্রতিযোগী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তরুণ প্রজন্ম। আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সেনাপ্রধান। যাদের অর্থ ছাড়া
এই প্রোগ্রাম করা যেত না, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব যে আপনারা প্রতিনিয়ত এভাবে যদি স্পন্সর করেন, দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবেন। দেশের অন্য স্থানেও এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বর্তমান সংকট নিরসনে জাতীয় নির্বাচন কতটা জরুরি তা সবাই বুঝতে পারলেও সরকার বুঝতে পারছে না নাকি চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সমাবেশে তিনি বলেন, কাজ না করলে সমর্থন প্রত্যাহার করতে সময় লাগবে না, তাই দ্রুত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের যে মামলা দিয়েছিল তা এখনও প্রত্যাহার না করায় ক্ষোভ জানান তিনি। এছাড়া সীমান্ত আগের মতোই ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, মামলা হয়েছে। বিএনপি নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীদের নামে 60 লক্ষ মামলা হয়েছে। সেই মামলা এই সরকার প্রত্যাহার করে না। তাহলে হাসিনার সঙ্গে এই সরকারের যে পার্থক্য থাকার কথা, মামলা প্রত্যাহার না করার প্রেক্ষিতে বোঝা যায় যে হাসিনার একটা কাজের স্বীকৃতি এই সরকার পরোক্ষভাবে হলেও দিয়ে দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, 2013 সালের সর্বোচ্চ গুমের ঘটনা ধামাচাপা দেওয়ার মতো জুলাই আগস্টেও পুনরাবৃত্তির চেষ্টা হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেন তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা ও তানজিমুল উম্মা আলিম মাদ্রাসার বিতর্কিকরা। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, 2013 সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। ওই সব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। হাসিনা আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা অস্থির হবেন না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বরে ঘটা নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে 5 দফা সুপারিশ করেন। হেফাজত ইসলামের এই হত্যাকাণ্ডের বিচার যদি আমরা করতে পারি, হত্যাকাণ্ডের বিচার শুরু করতে পারি, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আরেক ধাপ এগিয়ে যাবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। রোজার আগেই বাজার চড়া, দ্বিগুণেরও বেশি বেড়েছে শসা, লেবু, বেগুনের দাম। বেড়েছে সব রকম মুরগির দামও। বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছু বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। খেজুরের দামও বাড়তি। মফিউর রহমানের রিপোর্ট। একদিন পরে শুরু পবিত্র মাহে রমজান। সেহরি ও ইফতার কেন্দ্রিক পণ্য কিনছেন ক্রেতারা। চাহিদা বেড়েছে ছোলা, ডাল, তেল সহ বেশ কিছু পণ্যের। রাজধানীর পলাশীর কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু, শসা, টমেটো, বেগুন, ধনেপাতা, কাঁচামরিচ। রমজান উপলক্ষে লেবু, শসা, এগুলাই, ধনেপাতা, এগুলাই দাম বেশি, সব আগের দামই আছে। 15 টাকা পিস, ওই লেবুটার দাম এখন 25 টাকা। স্বস্তি নেই মুরগি বাজারেও। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 80 টাকা। দেশি মুরগিতে পার কেজিতে 70-80 টাকা বাড়ছে, সোনালিতে বাড়ছে কেজি প্রতি 40-50, ব্রয়লারে বাড়ছে কেজি প্রতি 20-30 টাকা। সবাই মুরগি একটু বেশি কিনতে আছে, এই জন্য হয়তো আমদামিটা কম, একটু দামটা একটু এর জন্য বেশি। রোজা আসলে জিনিসের দাম বেড়ে যায়, হ্যাঁ মনে হয়েছে আমার কাছে বাড়তি। বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কিছুটা বাড়লেও দামে প্রভাব নেই। তবে আগের দামে বিক্রি হচ্ছে ছোলা, খেসারি ডাল, ডাবলি মটর, চিড়া ও মুড়ি। তুলনামূলকভাবে গত রমজানের চেয়েও এই রমজানের জিনিসপত্রের দাম কম, শুধু চালটা নিয়ে হয়তো একটু, আর তেলটা একটু মানে সরবরাহ শর্ট। থেকে এক সপ্তাহ আগে আমরা তেল আমাদের অনেক পাই না হিসাবে, তো এখন একটু আমার দেখা যাচ্ছে আমাদের কালকার থেকে তেল পাইতেছি। রোজার অন্যতম অনুষঙ্গ খেজুরের বাজারও চড়া। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। রমজানে আমাদের চলতেছে মালটা, আপেল, আঙ্গুর আর খেজুর, এই তিনটে বেশি চলে। আজুয়া খেজুর আছে 1200 থেকে 1300 টাকা, বড়ি খেজুর আছে 500 টাকা কেজি, ডাব্বার খেজুর 500 টাকা কেজি, মাশরুম খেজুর আছে আপনার 900 টাকা কেজি। মাছের বাজারও বাড়তি। গরু 800, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মধ্যরাত থেকে 2 মাস পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ, জেলেরা পাচ্ছেন প্রণোদনা। আমন্ত্রণ 21 সংবাদে। চট্টগ্রামে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে আনা হয় তার মরদেহ। সেখানে তাকে শেষ জানাজায় শ্রদ্ধা জানান হাজারো নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কালো ব্যানারে ছেয়ে যায় পুরো নাসিমন ভবন এলাকা। পরে কার্যালয়ের সামনে হয় প্রথম জানাজা। বাদ আসর রাউজান গহিরা স্কুল মাঠে তার তৃতীয় জানাজা নামাজ শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে 60 দিন নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এর মধ্যে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চালাবে মৎস্য বিভাগ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেন ও ভোলার মেজবা উদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা তাই ফিরতে শুরু করেছেন নদী থেকে তীরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা থাকে প্রশাসনের। ইলিশের এই অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্যে করা হবে জেল জরিমানা, আর এই সময়ে জেলেদের দেয়া হচ্ছে সহায়তা। পোস্টার, লিফলেটিং, মাইকিং, ব্যানার ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা ভিডিও স্কলের মাধ্যমে আমরা এটা প্রচার করছি। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। নিষেধাজ্ঞার এই সময়ে প্রণোদনা বাড়ানো সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকার আমাদেরকে 40 কেজি করে চাল দেয়, এই চাল দিলে তো আর হবে না। 2 মাস বন্ধ, এরপরে আমাকে কিস্তি আছে, আছে, আছে। কিস্তি 2 মাসের জন্য বন্ধ রাখে সরকার, তো আমাদের জন্য ভালো হইতো। টিকতে না পারে হেরা আমরা হিরা চুরি করে গাঙ্গো যাইতে হয়, হেরা আমল জেল দেয়। ঠিকঠাক মতন চলতে পারি, এভাবে যেন সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে। এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয়। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় থাকছে এই নিষেধাজ্ঞা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। দেশ গঠনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে বললেন সেনা প্রধান। রোজার আগেই বেড়েছে লেবু, শসা, বেগুন, মুরগির দাম, খেজুরের বাজারও চড়া। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।